বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্র নিয়ে। এই প্রথম পত্রের আজকে আমরা চতুর্থ অধ্যায় আর্থিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে গত ক্লাসে আমরা একটি উদ্দীপক লিখেছি এবং উদ্দীপক থেকে অনেকগুলো গাণিতিক সমস্যা ছিল। তার মধ্যে থেকে আমরা 4টি গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম এবং আমি বলেছিলাম যে বাকি সমস্যাগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। তো আজকে গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা যে সমস্যাগুলো আছে, বাকি সমস্যাগুলো আমরা আজকে সেই বাকি অঙ্কগুলো সমাধান করব। তো চলো আমরা বোর্ডে চলে যাই। বোর্ডে আমরা গত ক্লাসে যে অঙ্কটা লিখেছিলাম সেই অঙ্কটা লিখেছি, উদ্দীপকটা লিখেছি এবং বাকি সমস্যাগুলো লিখেছি। আমরা ক্লাস শুরু করি। তাহলে দেখো যে বেক্সিমকো লিমিটেড একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের প্রতিটি খেলনা, যেহেতু পণ্য লিখছে তাহলে আমরা এখানে পণ্য লিখেছি, তাদের প্রতিটি পণ্য 40 টাকা করে বিক্রয় করে। প্রতিটি পণ্যের পরিবর্তনশীল ব্যয় 20 টাকা এবং বার্ষিক স্থির ব্যয় 1,50,000 টাকা। কোম্পানি প্রত্যাশা করছে আগামী বছর তাদের প্রাক্কলিত বিক্রয় 25,000 একক হবে। এই উদ্দীপকটা আমরা গত ক্লাসেও লিখেছিলাম এবং এই উদ্দীপকের আলোকে আমরা গত ক্লাসে 4টি প্রশ্ন সমাধান করেছি। প্রথমে আমরা ইউনিট ও টাকায় ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করেছিলাম। এরপরে কন্ট্রিবিউশন মার্জিন ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত করেছিলাম। গ নাম্বারে আমরা নিরাপত্তা মার্জিন ও নিরাপত্তা মার্জিন অনুপাত নির্ণয় করেছি এবং ঘ নাম্বারে আমরা করেছিলাম বর্তমান বছরের প্রাক্কলিত মুনাফা। এই 4টি সমস্যা আমরা সমাধান করেছি এবং আজকে আমরা দেখো আমাদের পরবর্তী থেকেও এই উমো থেকে আমরা নতুন করে আবার কিছু সমস্যা আছে। সেগুলোর মধ্যে 1 নম্বরে দেখো, নতুন ব্রেক ইভেন পয়েন্ট যদি স্থির ব্যয় 15% বৃদ্ধি পায়। অর্থাৎ গত ক্লাসে আমরা এই উদ্দীপক থেকে যে তথ্য ছিল সেই তথ্যের আলোকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করেছিলাম, কিন্তু আজকে আমরা এইগুলো থেকে বলেছে যে যদি নতুন ব্রেক ইভেন পয়েন্ট যদি স্থির ব্যয় 15% বৃদ্ধি পায়, তাহলে আমাদের এটা করতে হবে। স্থির ব্যয় যদি 15% বৃদ্ধি পায় তাহলে নতুন করে ব্রেক ইভেন পয়েন্ট চলে আসবে। সেই নতুন ব্রেক ইভেন পয়েন্টটা কত হবে আমরা সেটা নির্ণয় করব। আর একটা বলছে নতুন ব্রেক ইভেন পয়েন্ট যদি পরিবর্তনশীল ব্যয় 12.5% বা 12.5% বৃদ্ধি পায়। অর্থাৎ আগে বলছে যে স্থির ব্যয় ছিল সেটা যদি 15% বৃদ্ধি পায় তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কী হবে। আর একটা বলছে যে পরিবর্তনশীল ব্যয় যদি 12.5% বৃদ্ধি পায় তাহলে ব্রেক ইভেন পয়েন্ট কী হবে। এটা নিয়ে আমাদের 2 নম্বর প্রশ্ন। পরবর্তীতে বলছি ইউনিট বিক্রয় যদি কোম্পানি 1,50,000 টাকা কর পূর্ব মুনাফা করতে চায়। অর্থাৎ এই কোম্পানি কর পূর্ব মুনাফা 1,50,000 টাকা করতে চাইলে তাহলে কোম্পানিকে কত ইউনিট বিক্রি করতে হবে। এটাই হচ্ছে আমাদের, এটা কিন্তু বলেই দিছে কর পূর্ব মুনাফা। কর দেওয়ার আগে কোম্পানি 1,50,000 টাকা যদি মুনাফা করতে চায় তবে কোম্পানিকে কত ইউনিট বিক্রি করতে হবে। এবং সর্বশেষে আছে টাকায় বিক্রয় যদি কোম্পানি কর পরবর্তী মুনাফা 1,00,000 টাকা করতে চায়। ধরে নাও করের হার 40%। অর্থাৎ যদি করের হার 40% হয় তবে কোম্পানি যদি কর পরবর্তী মুনাফা 1,00,000 টাকা করতে চায় তবে কোম্পানিকে কত টাকা বিক্রি করতে হবে। তাহলে এটা হচ্ছিল আমাদের উদ্দীপক এবং প্রশ্ন। আমরা কিন্তু গত ক্লাসে যে প্রশ্নগুলো সমাধান করেছিলাম সেই ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওই ক্লাসটা দেখার পরে তোমরা আমার এই ক্লাসটার সাথে সংযুক্ত হবে। ওই ক্লাসটা না দেখে এই ক্লাসটা তোমাদের কিছুটা সমস্যা হবে, তারপর আমি চেষ্টা করব যত সহজে তোমাদেরকে এটা বোঝানো যায়। তাহলে আমরা এবার উম নাম্বারের প্রশ্ন আমরা সমাধান করি। তাহলে চলো আগে আমাদের প্রশ্ন সমাধান করার জন্য আমি প্রতিদিনই বলি যে আমার সাথে আগে এই প্রশ্নটা তোমরা খাতায় তুলবে, তোলার পরেই এরপর এক এক করে আমরা সমাধান করব। আর যদি কোনো প্রশ্ন তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের সমাধান করার জন্য। তাহলে প্রথমে উম নম্বরে ছিল আমাদের যদি স্থির ব্যয় 15% বৃদ্ধি পায় তবে নতুন ব্রেক ইভেন পয়েন্ট কত হবে সেটা। তাহলে এখন যদি
স্থির ব্যয় 15% বৃদ্ধি পায়, তবে স্থির ব্যয় হবে, অর্থাৎ আমার আগে স্থির ব্যয় কত ছিল 1,50,000 টাকা, আর এখন আবার 1,50,000 টাকার উপরে 15% বৃদ্ধি পাবে। তাহলে 1,50,000 টাকার 15% যদি বৃদ্ধি পায় তাহলে দেখো এটা হয় 1,50,000 টাকা আর এটা হয় 22,500 টাকা। তাহলে মোট কত হয় 1,72,500 টাকা। প্রিয় শিক্ষার্থী দেখো আগের অঙ্কে আমাদের স্থির ব্যয় ছিল 1,50,000 টাকা, তাহলে এই অঙ্কে স্থির ব্যয় যদি 15% বৃদ্ধি পায় তাহলে যে 15% বৃদ্ধি পাবে সে 15% কত টাকা 22,500 টাকা, আর আমাদের আগের স্থির ব্যয় ছিল কত 1,50,000 টাকা। তাহলে আমাদের মোট স্থির ব্যয় দাঁড়ায় কত 1,72,500 টাকা। তাহলে বলছে নতুন ব্রেক ইভেন পয়েন্ট। আমাদের প্রশ্নটা কি ছিল, যদি স্থির ব্যয় 15% বৃদ্ধি পায় তবে নতুন ব্রেক ইভেন পয়েন্ট, তাহলে আমরা নিউ বিপি লিখবো যে নতুন ব্রেক ইভেন পয়েন্ট আমাদের কত হয়। নতুন বলা হয়েছে এই জন্য যে আমাদের কিন্তু ক নাম্বারে একটা ব্রেক ইভেন পয়েন্ট ছিল, ক নাম্বারে আমাদের একটা ব্রেক ইভেন পয়েন্ট ছিল 7,500 ইউনিট অথবা 3 লাখ টাকা, সেটা ছিল আগেরটা। তাই এখন ওই ব্রেক ইভেনের সাথে যদি এই ইনফরমেশনটা চেঞ্জ হয় তাহলে আর একটা ব্রেক ইভেন আসবে, সেই ব্রেক ইভেনটা কত হবে, এই জন্য এটাকে নিউ ব্রেক ইভেন পয়েন্ট বা নতুন ব্রেক ইভেন পয়েন্ট বলা হয়। তাহলে আমরা আগের মতো ব্রেক ইভেন পয়েন্টের সূত্র ছিল এফসি ডিভাইডেড বাই এসপি পার ইউনিট মাইনাস ভিসি পার ইউনিট। এখন দেখো এফসি মানে কত, এফসি হচ্ছে স্থির ব্যয় কত টাকা 1,72,500, 1,72,500, আর বিক্রয় মূল্য প্রতি ইউনিট কত, প্রতি এককের বিক্রয় মূল্য কিন্তু 40 টাকা, তাহলে আমরা লিখব 40, আর প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে কত 20। তাহলে নতুন ব্রেক ইভেন পয়েন্ট কত হয় তোমরা সমাধান করে দেখো যে নতুন ব্রেক ইভেন দাঁড়ায় কত 8,625। নতুন ব্রেক ইভেন পয়েন্ট হয়েছে কত 8,625 একক। এটা হচ্ছে নতুন ব্রেক ইভেন পয়েন্ট। এখন যদি আমরা নতুন ব্রেক ইভেন পয়েন্ট টাকা নির্ণয় করি, যেহেতু আমাদের ইউনিট, এটা আমাদের কি ইউনিট, নিউ বিপি ইউনিট, এখন এখানে টাকাও চাই নাই ইউনিটেও চাই নাই, তাহলে আমরা টাকাও করে দেই বিপি, নিউ বিপি অথবা বিইপি টাকা কত টাকা হবে। তাহলে আমরা তো জানি যে 8,625কে যদি আমরা 40 দিয়ে গুণ দেই তাহলে আমাদের নতুন ব্রেক ইভেন টাকা চলে আসবে। তা নতুন ব্রেক ইভেন টাকা হচ্ছে আমাদের 3,45,000 টাকা, 3,45,000 টাকা। এই আমাদের নাম্বার প্রশ্ন শেষ হলো যে কত হবে নতুন ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট হবে 8,625 আর নতুন ব্রেক ইভেন পয়েন্ট টাকা হচ্ছে 3,45,000 টাকা যদি স্থির ব্যয় 15% বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা পরের প্রশ্নটি কি ছিল, পরের প্রশ্ন ছিল যদি পরিবর্তনশীল ব্যয় 12.5% বৃদ্ধি পায় তবে ব্রেক ইভেন পয়েন্ট কত হবে বা ব্রেক ইভেন কী হবে। এরপরে আমরা চলে যাব যদি ঘ নম্বরের পরের প্রশ্ন, নম্বর পর চ, এটা যদি কোন ধরনের ব্যয় পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় আমরা মুছে ফেলি। তাই এখন আমরা লিখব যদি পরিবর্তনশীল ব্যয় 12.5% বৃদ্ধি পায়, যদি পরিবর্তনশীল ব্যয় 12.5% বৃদ্ধি পায় তবে পরিবর্তনশীল ব্যয় হবে কত হবে, দেখো আগে ছিল কত টাকা
আগে ছিল 20 টাকা, এই 20 টাকার উপরে 12.5% বৃদ্ধি পাবে। তা 20 এটা 2.5 সমান সমান 22.5 হয়। দেখো যে 20 টাকার যদি আমার আগে পরিবর্তনশীল ব্যয় ছিল কিন্তু আমাদের 20 টাকা, এই যে 20 টাকা, এই 20 টাকাকে যদি আমরা 12.5% বৃদ্ধি করি তাহলে হয় 2 টাকা 50 পয়সা, তাহলে আমাদের যোগ করলে হয় কত 22.5। তাহলে আবার কি হবে, ব্রেক ইভেন পয়েন্ট কত হবে। তাহলে আমরা চলে যাই যে যদি পরিবর্তনশীল ব্যয় 12.5% বৃদ্ধি পায় তবে নতুন ব্রেক ইভেন পয়েন্ট কত হবে। তাহলে আমরা এখন আবার ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করব, আগের সূত্র দ্বারাই করব। দেখো বিইপি ইউনিটে করব আগে, এফসি ডিভাইডেড বাই এসপি পার ইউনিট মাইনাস ভিসি পার ইউনিট। এখন প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু স্থির ব্যয় আমাদের মূল যেটা ছিল উদ্দীপকে যেটা ছিল ওইটাই হবে, 1,50,000 হবে। এখানে কিন্তু 1,72,500 হবে না, কারণ এইটা কিন্তু ওই অঙ্কের জন্যই শুধু প্রযোজ্য ছিল। তাহলে আমার মূল উদ্দীপকে স্থির ব্যয় কত ছিল, 1,50,000 আর বিক্রয় মূল্য 40 টাকা। পরিবর্তনশীল ব্যয় আগে ছিল 20 টাকা, এখন আছে কত 22 টাকা 50 পয়সা বা 22.5। তাহলে আমার কত হবে, আমাদের উত্তর আসে 8,571 টাকা, 8,571 ইউনিট, 8,571 ইউনিট। তাহলে বিইপি টাকা করো, বিইপি টাকা যদি করি তাহলে কত হবে, বিইপি ইউনিট ইন্টু এসপি পার ইউনিট। তাহলে দেখো বিইপি ইউনিট কত ছিল, বিইপি ইউনিট আমাদের ছিল এই যে বের করলাম 8,571 ইন্টু এসপি পার ইউনিট, অর্থাৎ সেলিং প্রাইস পার ইউনিট ছিল 40 টাকা। এখন আমরা গুণ করলে কত আসে রেজাল্ট, তোমাদের সাথে ক্যালকুলেটর থাকলে তোমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করে দেখো। এখানে আমাদের আসে 3,42,840 টাকা, 3,42,840, 3,42,840 টাকা। এটা হচ্ছে আমাদের নতুন, অর্থাৎ যদি পরিবর্তনশীল ব্যয় 12.5% বৃদ্ধি পায় তবে আমাদের নতুন ব্রেক ইভেন পয়েন্ট হবে, বিইপি হবে এটা যে টাকা হবে 3,42,840 আর একক হবে 8,571, অর্থাৎ ইউনিটকে যদি আমরা বিক্রয় মূল্য দ্বারা গুণ করি তাহলেই আমাদের এটা বের হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা পরবর্তীতে আমাদের প্রশ্ন ছিল যদি কোম্পানি কর পূর্ব মুনাফা 1,50,000 টাকা করতে চায় তবে কোম্পানিকে কত ইউনিট বিক্রি করতে হবে। অর্থাৎ কোম্পানিকে 1,50,000 টাকা কর পূর্ব মুনাফা করার জন্য কত ইউনিট বিক্রি করতে হবে। তাহলে দেখো এর পরের প্রশ্ন, নম্বর ছিল। এবার দেখো প্রয়োজনীয় বিক্রয়, এফসি যোগ কাঙ্ক্ষিত মুনাফা এসপি পার ইউনিট মাইনাস ভিসি পার ইউনিট। অর্থাৎ আমরা এখন নির্ণয় করব যদি কোম্পানি 1,50,000 টাকা করপূর্ব মুনাফা করতে চায় তবে কোম্পানিকে কত ইউনিট বিক্রি করতে হবে, তা প্রয়োজনীয় বিক্রয় ইউনিট। আমরা কিন্তু এটা ইউনিট করতেছি তাই ইউ দিয়ে দিলাম। তাহলে দেখো কিভাবে সূত্র হবে কি, এফসি যোগ টিপিতে হচ্ছে টার্গেট প্রফিট বা কাঙ্ক্ষিত মুনাফা ডিভাইডেড বাই এসপি পার ইউনিট মাইনাস ভিসি পার ইউনিট, অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে স্থির ব্যয় কত আমাদের 1,50,000 টাকা, আর কাঙ্ক্ষিত মুনাফাও করতে চায় 1,50,000 টাকা, সে 1,50,000 টাকায় মুনাফা করতে চায়। আর বিক্রয় মূল্য আমাদের আছে কত 40 টাকা, পরিবর্তনশীল ব্যয় আমাদের আছে 20 টাকা। এখন তোমরা যদি সমাধান করে দেখো এটা হবে 15,000 15,000 ইউনিট। অর্থাৎ যদি কোম্পানি
1,50,000 টাকা করপূর্ব মুনাফা করতে চায়, তবে কোম্পানিকে 15,000 ইউনিট বিক্রি করতে হবে। এই দামে এবং এই খরচ যদি হয়, কোম্পানি যদি 1,50,000 টাকা করপূর্ব মুনাফা করতে চায়, তবে কোম্পানিকে 15,000 ইউনিট বিক্রি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবং সর্বশেষ প্রশ্নটি ছিল, যদি কোম্পানি 1,00,000 টাকা কর পরবর্তী মুনাফা করতে চায়, তবে কোম্পানিকে কত টাকা বিক্রি করতে হবে। এখন আমরা সেইটা প্রশ্ন সমাধান করব। সর্বশেষ প্রশ্নটি ছিল, যদি কোম্পানি 1,00,000 টাকা কর পরবর্তী মুনাফা করতে চায়, লেখা প্রয়োজনীয় বিক্রয়, এটাও হবে প্রয়োজনীয় বিক্রয়। প্রয়োজনীয় বিক্রয় মানে কত বিক্রি করা প্রয়োজন, ইউনিট। আগে আমাদের ইউনিট করতে হবে। এটার সূত্র হচ্ছে এফসি যোগ কাঙ্ক্ষিত মুনাফা ডিভাইডেড বাই 1 মাইনাস টিসি ডিভাইডেড বাই এসপি পার ইউনিট মাইনাস বিসি পার ইউনিট। এফসি ছিল কত? 1,50,000 টাকা, দেখো। আর এখানে কাঙ্ক্ষিত মুনাফা করতে চাই কত? 1,00,000 টাকা। করের হার 40%, এটা হচ্ছে 40 মাইনাস 20। দেখো, এটা আমরা সমাধান করে ফেললাম। অর্থাৎ আমার শুধুমাত্র কাঙ্ক্ষিত মুনাফার নিচে 1 মাইনাস টিসি হবে। 1 মাইনাস টিসি, টিসিতে হচ্ছে কর্পোরেট ট্যাক্স বা করের হার। তাহলে দেখো এটা কত হবে? এটা হবে 1,50,000 টাকা, আর এটা হবে 1,66,667, 1,66,667 ডিভাইডেড বাই 20। এখন যদি আমরা এটা করি তাহলে 8,533 হবে সম্ভবত, না 15,833, দুঃখিত, 15,833, 15,833 ইউনিট। অর্থাৎ যদি কোম্পানি 1,00,000 টাকা কর পরবর্তী মুনাফা করতে চায়, তবে কোম্পানিকে 15,833 ইউনিট বিক্রি করতে হবে। কিন্তু আমার প্রশ্নে ছিল কত টাকা বিক্রি করতে হবে। তাহলে প্রয়োজনীয় বিক্রয় টাকা, প্রয়োজনীয় বিক্রয় টাকা, তাহলে দেখো 15,833 গুণন 40, তাহলে রেজাল্ট আসে কত আমাদের? 6,33,320, 6,33,320 টাকা, 6,33,320 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রয়োজনীয় বিক্রয় ইউনিট বের করলাম 15,833 ইউনিট, যদি কোম্পানি কর পরবর্তী মুনাফা 1,00,000 টাকা করতে চায়। এরপরে বলছে, আমার প্রশ্নটি ছিল যে যদি কোম্পানি 1,00,000 টাকা কর পরবর্তী মুনাফা করতে চায়, তবে কত টাকা বিক্রি করতে হবে। তার টাকা কত হবে? আমরা যদি 15,833কে 40 দ্বারা গুণ দেই, তাহলে আমাদের আসে 6,33,320 টাকা। অর্থাৎ 6,33,320 টাকা যদি সে বিক্রি করতে পারে, তবে কর পরবর্তী মুনাফা 1,00,000 টাকা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমাদের এ পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে আসবো। তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।